হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 6-এর হিস্ট্রির তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের দ্বারা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি প্রথম ও দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করে দিয়েছি এবং অনুশীলনের প্রশ্ন উত্তরগুলোও বলে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি তৃতীয় অধ্যায়টা শুরু করব। দেখো, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের দ্বারা প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 অব্দ। আমরা দ্বিতীয় অধ্যায়ে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ জেনেছি কেমন ছিল, তারা কিভাবে পাথরের ব্যবহার শিখলো এবং তিনটে পাথরের যুগে, মানে পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ, এই তিনটে যুগে তারা কিভাবে হাতিয়ার বানাতে শিখলো এবং কিভাবে সেই হাতিয়ারকে উন্নত করলো সেগুলো জেনেছি। এই পাথরে ইতিহাসের কথাই লেখা থাকে, কিন্তু এই পাথরের ইতিহাসই কিন্তু সব নয়। এই পাথরের ইতিহাসের সঙ্গে মানুষের জীবনও মিশে আছে। তাহলে এই পাথরের ইতিহাসের যুগে আদিম মানুষ কিভাবে একসঙ্গে জোটবদ্ধ হয়েছিল এবং সেখান থেকে ধীরে ধীরে কিভাবে সমাজের সৃষ্টি হলো, মানুষ কিভাবে সমাজবদ্ধ হতে শিখলো, কিভাবে উন্নত গ্রাম তৈরি হলো এবং গ্রাম থেকে নগরজীবনে কিভাবে তাদের আবির্ভাব হলো এবং কিভাবে ধীরে ধীরে সভ্যতার উন্নতি হলো, এগুলো তারা শিখেছিল। খাবারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ানো মানুষ একসময় স্থায়ীভাবে বাস করতে শিখলো, নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখলো, শুরু হলো কৃষিকাজ। তার পাশাপাশি পশুপালনও করতে লাগলো। পাথরের যুগের শেষ থেকে স্থায়ী বসতবাড়ি, কৃষিকাজ ও পশুপালনকে ঘিরেই গড়ে উঠেছিল মানুষের জীবনযাত্রা। এইভাবেই কালে কালে বদলে গেল মানুষের জীবনযাপনের নানা দিক। তাহলে এর আগের অধ্যায়ে আমরা পড়েছি যে আদিম মানুষ প্রথম দিকে কী হতো, খাবারের জন্য হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তারপর ধীরে ধীরে তারা স্থায়ীভাবে বসতি গড়ে তুললো, বসবাস করতে শিখলো এবং নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখলো এবং সেই সময় থেকে কৃষিকাজ শুরু হলো এবং কৃষিকাজের সাথে সাথে তারা পশুপালনও করতে শিখলো এবং এই পাথরের যুগের শেষের দিকে স্থায়ী বসতবাড়ি, কৃষিকাজ, পশুপালনকে ঘিরেই গড়ে উঠেছিল মানুষের জীবনযাত্রা এবং এভাবে ধীরে ধীরে মানুষের জীবনযাপনের নানান দিক বদলে গেল। পরের পেজে চলে আসো। আর এই বদল ঘটেছে মানুষের নিজেদের প্রয়োজনে। দেখো, অবশ্য সেই বদল ঘটেছে মানুষের নিজেদের প্রয়োজনে, নিজেদের বুদ্ধি আর পরিশ্রমের জোরে সেই বদল ঘটিয়েছে মানুষ। সেভাবেই একসময় আদিম মানুষ হয়ে উঠেছে সভ্য। তবে আদিম থেকে সভ্য হওয়ার পথে মানুষকে অনেক ধাপ পেরোতে হয়েছে। যেমন নতুন পাথরের যুগে চাষের কাজে ব্যস্ত মানুষের দরকার হলো স্থায়ী বসতবাড়ি ও চাষের জমি। সেই সময় চাষের জমির পরিমাণ যেমন বাড়তে থাকে, তেমনি বাড়তে থাকে জমির চাহিদা। যে যার মতো জঙ্গল সাফ করে চাষের জমি বার করে নিতে থাকে, যার যত জমি তার তত ফসল। এভাবেই শুরু হলো জমির জন্য লড়াই। জোট বেঁধে বাস করতে থাকা মানুষের নিজেদের মধ্যে একসময় মতের অমিল দেখা দিল, কিন্তু নিজেদের মধ্যে বিবাদ নিয়ে তো চলা যায় না, তাই তারা নিজেদের বিবাদ নিজেরাই মিটিয়ে নিল। ঠিক হলো সবাই নিয়ম মেনে চলবে। এভাবেই সে সময় চালু হলো নিয়ম বা নিয়মের শাসন। তাহলে এই যে মানুষ নিজেদের মধ্যে যে বদল ঘটিয়েছে, সেটা কিন্তু তাদের নিজেদের প্রয়োজনেই ঘটিয়েছে। নিজেদের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে তারা এই বদল ঘটিয়েছে এবং ধীরে ধীরে তারা আদিম মানুষ থেকে সভ্য মানুষ হয়ে উঠেছে। এই যে আদিম থেকে মানুষ সভ্য হয়ে উঠেছে, তার জন্য তাদেরকে কিন্তু অনেক ধাপ পেরোতে হয়েছে। যেমন তারা যখন কৃষিকাজ শুরু করলো, তখন তাদের দরকার হলো স্থায়ী বসতবাড়ি ও চাষের জমি এবং যত দিন যেতে থাকলো তত চাষের জমির পরিমাণও বাড়তে থাকলো এবং জমির জন্য চাহিদাও বাড়তে থাকলো। তখন মানুষ কী করলো, যে যার নিজের মতো জঙ্গল সাফ করে চাষের জমি বার করে নিতে থাকলো এবং এর ফলে নিজেদের মধ্যে দলাদলি লড়াই শুরু হলো। নিজেদের মধ্যে এই যে গন্ডগোল, মতের অমিল দেখা দিল, এটা তো আর দিনের পর দিন চলতে পারে না যে সবার মধ্যে সবাই গন্ডগোল বিবাদ করতেই থাকবে, তাহলে তো সমস্যার সমাধান হবে না। তাই তারা নিজেদের মধ্যে বিবাদ নিজেরাই মিটিয়ে নিতে থাকলো এবং তার জন্য একটা নিয়ম তৈরি হলো। এইভাবেই সেই চালু হলো নিয়ম বা নিয়মের শাসন। আস্তে আস্তে সভ্য মানুষের নানা জিনিসের চাহিদা বাড়ল। তাছাড়া প্রয়োজন মতো সব জিনিস কোনো একজন মানুষ তৈরি করতে পারে না, তাই প্রথমে শুরু হলো জিনিস দিয়ে জিনিস নেওয়া। এরপর এলো সেকালের মুদ্রা, তার ফলে জিনিস কেনা বেচা করা সহজে হলো। তাহলে ধীরে ধীরে মানুষের বিভিন্ন জিনিসের চাহিদা বাড়তে থাকলো এবং একটা মানুষ তো তার প্রয়োজন অনুযায়ী সব জিনিস তৈরি করতে পারে না, তাই প্রথম দিকে জিনিস দিয়ে, মনে করো তোমার কাছে যদি গরু থাকে এবং অন্য কারোর কাছে যদি ধান থাকে, তাহলে সেই ধানের বিনিময়ে সে গরু দেবে। এইভাবে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের বদল করে
জিনিস দেওয়া নেওয়া শুরু হলো, কেনা বেচা শুরু হলো। কিন্তু তারপরে এলো সেকালের মুদ্রা এবং এর ফলে জিনিস কেনা বেচা করা সহজ হয়ে গেল। সেই পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করলো, পরে তৈরি করলো সমাজ। সমাজে মানুষ নানা কাজ নিয়ে ব্যস্ত থাকতো, সেখানে কাজের বিচারে তৈরি হলো মানুষের নানান ভাগ। একসময় মানুষ লিখতে শিখলো আর তার প্রয়োজনে এলো বর্ণ বা লিপি। সে সময় মানুষ কেবল গ্রামই নয়, নগরেও বাস করতো। এইভাবেই গ্রাম ও নগরকে কেন্দ্র করে গড়ে উঠল সভ্যতা। আদিম মানুষের যুগ থেকেই ইতিহাস এসে পড়ল সভ্যতার যুগে। তাহলে সেই সব পাথরের যুগ থেকে মানুষ কিন্তু জোট বাঁধতে শুরু করেছিল এবং ধীরে ধীরে তারা সমাজ তৈরি করলো এবং এই সমাজে কিন্তু তাদের নানান রকম কাজ নিয়ে তারা ব্যস্ত থাকতো এবং এই কাজের বিচারেই কিন্তু মানুষের নানান রকম ভাগ তৈরি হলো এবং তারা ধীরে ধীরে লিখতে শিখলো। তার প্রয়োজন এলো বর্ণ বা লিপি। এখন মানুষ গ্রাম শুধু নয়, নগরেও বাস করতে লাগলো এবং এই গ্রাম আর নগরকে কেন্দ্র করে গড়ে উঠল সভ্যতা। তাহলে আদিম মানুষের যুগ থেকে ইতিহাস এসে পড়লো সভ্যতার যুগে। তাহলে এই যে সভ্যতা গড়ে উঠলো গ্রাম আর নগরকে কেন্দ্র করে এবং ধীরে ধীরে তখন ইতিহাসে সভ্যতার যুগ শুরু হলো। এখানে একটা উদাহরণ দিয়েছে, এটা তোমরা পড়ে নেবে। তাহলে এই যে সভ্যতা শুরু হলো এবং এই সভ্যতার সঙ্গে কিন্তু সংস্কৃতিও রয়েছে। আর এই যে সভ্যতার কতগুলো দিক রয়েছে এবং সভ্যতার কতগুলো দিক আছে, সেই সব দিক মিলিয়ে তৈরি হয় একটা সভ্যতা। সভ্যতা হতে গেলে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে? দেখো, গ্রাম ও নগর থাকতে হবে, শাসন ব্যবস্থা থাকতে হবে, শিল্প স্থাপত্যের নমুনা সভ্যতার একটা বড় দিক। আর অবশ্যই লিপির ব্যবহার জানতে হবে সভ্য মানুষকে। লিপিমালার ব্যবহারই সভ্যতার সবথেকে বড় মাপকাঠি। সভ্যতা বলতে একদিকে জীবনযাপনের উন্নতি বোঝানো হয়। ধরো, যখন লিখতে শিখলো তা মানুষ বা গুহার বদলে বানাতে শিখলো পাকা বাড়ি, আবার পাথরের বদলে ধাতুর ব্যবহার শিখলো। তাহলে একটা সভ্যতার কী কী দিক থাকতে হবে? গ্রাম আর নগর থাকতে হবে, শিল্প স্থাপত্যের নমুনা থাকতে হবে, আর লিপির ব্যবহার জানতে হবে এই সভ্য মানুষকে। লিপিমালার ব্যবহার হচ্ছে এই সভ্যতার সব থেকে বড় মাপকাঠি, এটা তোমরা আন্ডারলাইন করে নাও। সভ্যতা বলতে একদিকে জীবনযাপনের উন্নতিকে বোঝানো হচ্ছে, যেমন লিখতে শিখলো মানুষ বা গুহার বদলে তারা পাকা বাড়ি বানাতে শিখলো, আর পাথরের বদলে তারা ধাতুর ব্যবহার করতে শিখলো। এইসব এক একটা উন্নতির চিহ্ন। এগুলো সবই সভ্যতার নানান দিক, আর এক একটা ভৌগোলিক অঞ্চলকে ঘিরে এক একটা সভ্যতা গড়ে ওঠে। তাই মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এইসব নামকরণ হয়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সভ্যতার বিভিন্ন দিক, আর এক একটি ভৌগোলিক অঞ্চলকে ঘিরেই কিন্তু এক একটা সভ্যতা গড়ে উঠেছে। তাই জন্য কী কী সভ্যতা তৈরি হয়েছে দেখো, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলো হচ্ছে এক একটা সভ্যতার উদাহরণ। খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশের নগর সভ্যতা গড়ে উঠল। আদিম গোষ্ঠী সমাজে সবার মধ্যে একটা সমতার ধারণা ছিল। নগর সভ্যতায় সেই সমতা আর থাকলো না। শাসক গোষ্ঠী তৈরি হলো, যারা গোটা জনসমাজকে শাসন করত, আবার একদল ধর্মীয় অনুষ্ঠান ও যাগযজ্ঞ করত। এভাবেই সমাজে নানান রকম ভেদাভেদ তৈরি হলো। এটাও সভ্যতার একটা বৈশিষ্ট্য। তাহলে কোন সময় পরিবর্তন হলো? খ্রিস্ট তৃতীয় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠল। তাহলে খ্রিস্ট তৃতীয় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠেছিল এবং আদিম গোষ্ঠী সমাজের মধ্যে যে সমতাটা ছিল সেই সমতাটা আর নগর সভ্যতায় থাকলো না। তখন তৈরি হলো শাসক গোষ্ঠী। এই শাসক গোষ্ঠী কী করতো? গোটা জনসমাজকে শাসন করত, আর একদল ধর্মীয় অনুষ্ঠান আর যাগযজ্ঞ করতো। এইভাবেই সমাজে নানান রকম ভেদাভেদ তৈরি হলো, আর এটা হচ্ছে সভ্যতার একটা বৈশিষ্ট্য। আদিম গোষ্ঠী সমাজে রক্তের সম্পর্ক, আত্মীয়তার ভিত্তিতে জোটবদ্ধ মানুষ। অন্যদিকে সভ্যতার একটি বৈশিষ্ট্য হলো একে অন্যের সঙ্গে সুযোগ সুবিধার সম্পর্কে জোট বাঁধা। যেমন হরপ্পা সভ্যতার কথাই ধরা যায়। যে ব্যক্তি পুঁতি বানাতো তার ব্রোঞ্জের যন্ত্রপাতি দরকার হতো, ব্রোঞ্জের যন্ত্রপাতি বানাতো ব্রোঞ্জের কারিগর। আবার পাথর গরম করার জন্য দরকার হতো পাত্র, সেই পাত্র তৈরি করতো কুমোর। এভাবেই পুঁতি বানানোর কারিগরকে ব্রোঞ্জের কারিগর এবং কুমোরের উপরে নির্ভর করতে হতো। এই পারস্পরিক নির্ভর করাটাই সভ্যতার বড় বৈশিষ্ট্য। তাহলে আদিম গোষ্ঠী সমাজে একটা রক্তের সম্পর্ক ছিল এবং আত্মীয়তার ভিত্তিতে জোটবদ্ধ মানুষ। কিন্তু অন্যদিকে সভ্যতার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অন্য সুযোগ সুবিধার সঙ্গে সম্পর্কে জোট বাঁধা। যেমন হরপ্পা সভ্যতায় দেখো, যে ব্যক্তি পুঁতি বানাতো তার ব্রোঞ্জের যন্ত্রপাতি দরকার হতো এবং ব্রোঞ্জের যন্ত্রপাতি যারা বানাতো তাদের ব্রোঞ্জের কারিগর দরকার হতো। আবার পাথর গরম করার জন্য দরকার হতো পাত্র, এবং সেই পাত্র তৈরি করতো কারা? কুমোররা।
এইভাবেই পুঁতি বানানোর কারিগরকে ব্রোঞ্জের কারিগর এবং কুমোরের উপর নির্ভর করতে হতো। এই যে পারস্পরিক নির্ভরশীলতা, এই নির্ভরশীলতাই হচ্ছে সভ্যতার বড় বৈশিষ্ট্য। গ্রাম ও নগরের পাশাপাশি টিকে থাকাও সভ্যতার জন্য জরুরি। নগরের বাসিন্দারা গ্রামের ফসলের উপরে নির্ভর করে থাকতো। এভাবেই নগর ও গ্রামকে ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা। তবে কোনো সভ্যতাই হঠাৎ করে গড়ে ওঠে না, তার পিছনেও থাকে ইতিহাস। এবার আমরা ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতার কথা জানব। নগর আর গ্রাম পাশাপাশি টিকে থাকার জন্য কিন্তু সভ্যতা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ নগরের বাসিন্দারা গ্রামের ফসলের উপর নির্ভর করত এবং গ্রাম আর নগরকে এইভাবে একে অপরকে ডিপেন্ড করে থাকতে হতো। একে অপরকে ভিত্তি করে এই ভারতীয় উপমহাদেশে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা। কিন্তু এই যে কোনো সভ্যতা কিন্তু একদিনে গড়ে ওঠে না এবং তার পিছনেও বিভিন্ন রকম ইতিহাস থাকে। এবার দেখো, প্রাচীন সভ্যতার প্রথম কি সভ্যতা? মেহেরগড় সভ্যতা। আমি মেহেরগড় সভ্যতা সম্বন্ধে এখন জানবো। নতুন পাথরের যুগের কথা তোমরা আগেই জেনেছো। ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাপনে কতগুলি নতুন বিষয় যোগ হয়েছিল। একদিকে শুরু হয়েছিল কৃষিকাজ, অন্যদিকে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। অবশ্যই ধাতু বলতে তখন শুধু তামা ও কাঁসার ব্যবহারই বোঝাতো, লোহার ব্যবহার তখনও জানা ছিল না। তামা ও পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা পাথরের যুগ বলা হয়। তাহলে এটা তোমরা মার্ক করে নাও, তামা পাথরের যুগ কাকে বলে, এখান থেকে এতটা ব্র্যাকেট করে নাও। ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাপনে কিন্তু কতগুলি বিষয় যোগ হয়েছিল। তারা যখন প্রথম দিকে কৃষিকাজ শুরু করেছিল এবং এই পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহারও কিন্তু শুরু হয়েছিল। আর ধাতু বলতে তখন শুধু কিন্তু তামা আর কাঁসার ব্যবহারকেই বোঝাতো, লোহার ব্যবহার কিন্তু তখনও মানুষ শেখেনি। তামা ও পাথর এই দুটোর ব্যবহার হতো বলে এই সময়কে তামা পাথরের যুগ বলা হয়। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, তোমরা মার্ক করে নাও। এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। মেহেরগড় বোলান গিরিপথের থেকে এরপর পরের পেজে চলে আসো। খানিক দূরে অবস্থিত, সেখানে মূলত একটি কৃষি নির্ভর সভ্যতা নজির পাওয়া যায়। সময়টা ছিল 1974 খ্রিস্টাব্দ। ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এই ব্যাপারে তার সাহায্য করতেন রিচার্ড মেডো। তাহলে মেহেরগড় সভ্যতা আবিষ্কারক কে বা মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন এটা মার্ক করে নাও। ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। কত খ্রিস্টাব্দে? 1974 খ্রিস্টাব্দে। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তাহলে এই মেহেরগড় সভ্যতায় একটা কৃষি নির্ভর সভ্যতার নজির পাওয়া যায় এবং এই মেহেরগড় সভ্যতা ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ আবিষ্কার করেন। তো এরপর দেখো, খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সব থেকে পুরনো পর্যায়ে ছিল বলে অনুমান করা যায়। ওই পর্যায়ে সেখানকার মানুষ গম ও যব ফলাতে জানত। ছাগল, ভেড়া ও কুজলার ষাঁড় ছিল তাদের গৃহপালিত পশু। পাথরে তৈরি জাতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে। পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতি এই পর্যায়ে মেহেরগড়ের মানুষ বানাতে পারত, তবে কোনো ধাতু তৈরি জিনিস এই সময় পাওয়া যায়নি। তাহলে এটা কোন সময় মেহেরগড়ের সভ্যতা জানা যায়? খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সব থেকে পুরনো পর্যায় ছিল। এই সময় মানুষ দেখো গম ও যব ফলাতে পারত। ছাগল, ভেড়া, কুজলা, ষাঁড় ছিল তাদের গৃহপালিত পশু। পাথরের তৈরি জাতা আর শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে দেখতে পাওয়া যায়। পাথরের ছুরি, পশুর হাড়ের যন্ত্রপাতি এই পর্যায়ে মেহেরগড়ের মানুষ তখন বানাতে পারত, কিন্তু এই সময় কোনো ধাতুর জিনিস পাওয়া যায়নি। মেহেরগড়ের মাটির বাড়িগুলির রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায়। বাড়িগুলিতে একের বেশি ঘর থাকতো। কয়েকটি ইমারত সাধারণ বাড়ির থেকে অনেক বড়। প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন সেগুলিতে শস্য মজুত রাখা হতো। উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি মেহেরগড়েই পাওয়া গেছে। তাহলে মেহেরগড়ের বাড়িগুলি কেমন? মাটির তৈরি, রোদে পোড়া ইট দিয়ে এগুলো ব্যবহার করা হতো, এই বাড়িগুলি তৈরি করা হতো এবং একের বেশি ঘর দেখতে পাওয়া যেত। আর কয়েকটি ইমারত সাধারণ বাড়ির থেকে অনেক বড় ছিল। এই সময় প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে সেগুলিতে শস্য মজুত রাখা হতো। এই যে বড় বড় ইমারত দেখা যেত সেগুলো শস্য মজুত রাখার জন্য ব্যবহার করা হতো। আর সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি কিন্তু মেহেরগড়েই দেখতে পাওয়া যায়। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব ধরা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। তাহলে প্রথম পর্যায় ছিল 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ, আর এটা ছিল দ্বিতীয় পর্যায়ে ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ। গম ও যবের পাশাপাশি এই পর্বে কার্পাস চাষেরও প্রমাণ পাওয়া যায়। এখনও অবধি পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা মেহেরগড়েই পাওয়া গেছে। মেহেরগড়ে পাওয়া পাথরের কাস্তে ভারতীয় উপমহাদেশের কাস্তে ব্যবহারের সব থেকে পুরনো নজির।
এই পর্যায়ে মেহেরগড়ে মাটির পাত্র তৈরি হতো। প্রথম দিকে পাত্রগুলি হাতে করে তৈরি করা হতো, তখনও কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি। এই পর্বে একেবারে শেষের দিকে কুমোরের চাকায় তৈরি মাটির পাত্র দেখা যায়। তাছাড়া বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে গয়না তৈরি করা হতো। শাঁখ ও পাথরগুলি মেহেরগড়ের বাইরে থেকে আসতো। তাহলে মেহেরগড়ের এই দ্বিতীয় পর্বে গম ও যবের পাশাপাশি কার্পাস চাষও হতো, এবং সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কিন্তু মেহেরগড়েই দেখতে পাওয়া যায়। তাহলে এটা তোমরা মার্ক করে নাও। মেহেরগড়ে পাওয়া পাথরের কাস্তে এই ভারত উপমহাদেশে কাস্তের ব্যবহারের সব থেকে পুরনো নজির। এই সময় মেহেরগড়ে মাটির পাত্র তৈরি করা হতো, আর পাত্রগুলি প্রথমে হাতে তৈরি হতো। সেই সময় কিন্তু কুমোর তৈরি করতে পারত না, কারণ কুমোরের চাকার ব্যবহার তখনও শুরু হয়নি। আর এই পর্বের শেষের দিকে কুমোরের চাকায় তৈরি মাটির পাত্র দেখা যায়। তারা বিভিন্ন রকম পাথর আর শাঁখ দিয়ে গয়না তৈরি করত, আর এই শাঁখ ও পাথরগুলি মেহেরগড়ের বাইরে থেকে আসতো। এরপর দেখো, আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয়। তাহলে 3টে পর্বই তোমরা আন্ডারলাইন করে নেবে, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে। তাহলে 4300 খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত এই মেহেরগড়ের তৃতীয় পর্ব দেখা যায় বা ধরা হয়। এই সময় নানা রকম গম ও যব চাষ করা হতো। কুমোরের চাকায় মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল। পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ছবি আঁকা হতো। সেখানে একরঙা, দুই রঙা, বহু রঙা মাটির পাত্র পাওয়া গেছে। বসতি হিসেবেও মেহেরগড়ের আয়তন বেড়েছিল। এই পর্যায়ে নিয়মিতভাবে তামার ব্যবহার শুরু হয়েছিল, তবে আকরিক থেকে ব্যবহারের জন্য তামা। এরপর পরের পেজে চলে আসো। বার করা সহজ ছিল না, ফলে পাথরে তৈরি জিনিসপত্রের ব্যবহারও জারি ছিল। এই সময় মেহেরগড়ের শিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল। সব মিলিয়ে গ্রামীণ কৃষি সমাজ আরও জটিল রূপ নিচ্ছিল। মেহেরগড়ের সেই বদলের চিহ্নই খুঁজে পাওয়া যায়। সেই বদলের চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠল হরপ্পা সভ্যতায়। মেহেরগড়ে তামার ব্যবহার শুরু হয়েছিল, কারণ সেই সময় বসতি হিসেবে মেহেরগড়ের আয়তন অনেক বেড়ে গিয়েছিল, এবং আকরিক থেকে ব্যবহারের জন্য তামা বার করা সহজ ছিল না, এবং পাথরে তৈরি জিনিসপত্রের ব্যবহারও সেই সময় জারি ছিল। আর এই সময় শিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল, এবং সব মিলিয়ে মিশিয়ে গ্রামীণ কৃষি সমাজ কিন্তু ধীরে ধীরে জটিল রূপ নিচ্ছিল, এবং মেহেরগড়ের সেই বদলের চিহ্ন খুঁজে পাওয়া যায়, এবং এই চিহ্নগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছিল হরপ্পা সভ্যতায়। তাহলে মেহেরগড়ের পর শুরু হয়েছিল হরপ্পা সভ্যতা। তাহলে শেষের দিকে মেহেরগড়ে যে বদল ঘটছিল সেই বদলের চিহ্নগুলো দেখতে পাওয়া যায় হরপ্পা সভ্যতায়। তাহলে আজকে আমি এই পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।